আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন রাজকাব্য দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আজকে আমার সঙ্গে রাজকাব্যে যুক্ত হয়েছেন যে দুজন অতিথি, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটি দল এনসিপির দুজন অন্যতম শীর্ষ সংগঠক আছেন। আজকে শুরুতেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আজকে রাজকাব্যে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিস শাগুপ্তা বুশরা মিশমা, এবং যুক্ত হয়েছেন এনসিপির আরেক অন্যতম শীর্ষ সংগঠক, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক এবং যুগ্ম মুখ্য সংগঠক জনাব মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ এবং বুশরা, আপনাদের দুজনকে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ঈদ মোবারক। আমরা আজকে আসলে রাজকাব্য শুনতে এসেছি। নিঃসন্দেহে আপনারা আমাদের রাজা, আমাদের অনাগত যে দিনগুলো আছে সেখানে আপনারা নেতৃত্ব দিবেন, সেই প্রত্যাশা রইল। শুরুতে আমি একটু করে জুবাইরের কাছে আসতে চাই, কেমন ঈদ করলেন এবার? খুবই চমৎকার। আমি তবে প্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই। আপনি বললেন যে আমরা রাজা। আসলে জাতীয় নাগরিক পার্টি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা আন্দোলনের পরে, শেখ হাসিনার ফেসিজমের পতনের পরে যে বাংলাদেশ আমরা চাচ্ছি, ওই বাংলাদেশে আসলে কোনো পলিটিশিয়ান রাজা থাকুক, কোনো মন্ত্রী রাজা থাকুক, এই ব্যাপারটা আমরা পছন্দ করি না এবং এটা আমরা সাংবিধানিকভাবে এটার আমরা বিলুপ্তি চাই। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিকই রাজা হোক এবং এটার জন্য আমরা একটা প্রপোজালও দিয়েছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই যে নামটা গণপ্রজা, এইটা হচ্ছে আমরা মনে করি একটা মাইন্ডসেট। এটা থেকে আমরা বের হয়ে এক ধরনের রিপাবলিক আমরা গড়তে চাচ্ছি, যে রিপাবলিকে প্রত্যেক পার্সনই থাকবে রাজা, প্রত্যেকের ভোটার অধিকার নিশ্চিত থাকবে এবং এমনভাবে আমরা এমন একটা বাংলাদেশ গড়তে পারবো যেটাকে আমরা বলতেছি সেকেন্ড রিপাবলিক। তো ফলে ওই সংশোধনীটা আমার থাকলো যে আমরা আসলে রাজা না, বরং জনগণই রাজা। নতুন বাংলাদেশ, নতুন একটি স্বপ্ন, এই স্বপ্ন এরকম একটি বাংলাদেশের প্রেক্ষাপটে এবং গত এক বছরের ব্যবধানে আজ নতুন একটি বছর, কেমন ঈদ কাটালেন অথবা কাটাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ বেশ ভালো ঈদ কেটেছে এবং গত বছরের চাইতে এই বছরে যদি ঈদের পার্থক্যের কথা আমি যদি বলি, সেই ক্ষেত্রে আমরা দেখেছি গত বছর আসলে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল, কিংবা গিয়ে ফ্যাসিস্ট রেজিমে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, কিংবা আপনারা অনেকেই দেখেছেন যে ফ্যাসিস্ট রেজিমে কিন্তু ইসলামিক যে সকল ব্যাপারগুলো আছে সেগুলোতে কেমন যেন একটা অদৃশ্য বাধা ছিল। তো এই বছরটায় আমরা বিশ্বাস করি যে মানুষের ঈদ গত বছরের চাইতে ভালো কেটেছে এবং যেহেতু আমি এখন জনগণের একজন সেবক হিসেবে কাজ করছি, তো আমারও মনে হয়েছে জনগণ গত বছরের তুলনায় এবছর ঈদটা ভালো কাটিয়েছে। আমরা আগামী বেশ কয়েকদিন কার্যক্রম চালাবো যে অন্যান্য জায়গাগুলোতে, বিশেষ করে তৃণমূল জায়গাগুলোতে মানুষের ঈদ উদযাপনটা কেমন হয়েছে সেই ব্যাপারে আমরা প্রত্যক্ষভাবে খোঁজ খবর নিতে বের হব ইনশাল্লাহ। আমি জুবাইরের কাছে একটু করে স্মৃতি জানতে চাই, হাসনাত এবং যারা যেভাবে রেসপন্স পেয়েছে, আপনারা সাথে ছিলেন, আপনারা ট্রাকে ঘুরেছেন, নতুন নিঃসন্দেহে নতুন অভিজ্ঞতা। আমরা তো দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম যে জনগণের কাছে কিভাবে পৌঁছানো যায়, তো এটার একটা অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলে আমরা এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলার প্রায় প্রত্যেকটা দৌড়গোড়ায় আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং আমরা জনগণের যে ধরনের স্বতঃস্ফূর্ততা দেখেছি খুবই চমৎকার, আমাদের আরও বেশি মুগ্ধ করেছে। আমরা এত বেশি সাড়া পাবো আমরা ভাবি নাই। আমরা মনে করেছিলাম হয়তো মানুষ আমাদেরকে কতটুকু মনে রেখেছে অথবা রেখেছে কিনা, কিন্তু যেখানে গিয়েছি অনেক জায়গায় আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, অনেক জায়গায় হাসনাতের কাছ থেকে একটু দোয়া করতেছে মানুষজন আমাদেরকে এমনভাবে দেখতেছে, এই দেখাটা আমরা মনে করি আমাদের উপর একটা নতুন ধরনের দায়িত্ব বর্তানোরও একটা ব্যাপার আমাদের ভিতর দিয়ে তারা করতেছে। তারা একটা নতুন হোপ দেখতে পাচ্ছে বাংলাদেশে। চট্টগ্রাম মহানগরের প্রায় পুরোটা মহানগর আমরা কভার করার চেষ্টা করেছি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আমরা মনে করছি মানুষ মনে করে বাংলাদেশের এই সময়টা নতুন কিছু দেওয়ার সময়, বাংলাদেশের এই সময়টা বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করার সময়, মানুষ এই কথা বলছে। আপনি কি একটু যদি শেয়ার করতেন, অভিজ্ঞতা শেয়ার করতেন, আপনার কাছে কি মনে হয়েছে তাদের চোখে মুখে নতুন স্বপ্ন আসলেই যে জুলাই আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই? নানা রকম বিতর্ক, নানা রকম কথাগুলো হয়তো মানুষ তোলার চেষ্টা করে, কিন্তু আপনার সেই সফর কি মনে হয়েছে আপনার কাছে যে মানুষ আসলেই ভুলে যাচ্ছে খুব দ্রুত? না, আপনি জানেন যে আমাদের 3 দিনের সফর হয়েছে। প্রথম দিন দক্ষিণাঞ্চল, দ্বিতীয় দিন উত্তরাঞ্চল এবং তৃতীয় দিন আমরা মহানগরে সফর করেছি। তো এই সময়টাতে আমার
নজরে যে সকল ব্যাপারগুলো পড়েছে আমি সেগুলো একটু শেয়ার করতে চাই। যখন আমরা পিক আপে যাচ্ছি, মিনি ট্রাকে করে বিভিন্ন অঞ্চলগুলোতে যাচ্ছি, আমরা দেখেছি মানুষ যখন বাইকে করে যাচ্ছে, বাইক স্লো ডাউন করে তারা হাত মিলাতে এসেছে। তো হয়তোবা এটা অনেকের চোখে ধরা দিতে পারে যে শুধুমাত্র হ্যান্ডশেক হিসেবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, হাতটা বাড়িয়ে দিয়েছে একটা প্রতিজ্ঞা স্বরূপ যে আমরা তোমাদের সাথে আছি, ছুঁয়ে দেখা। জি, এবং পরবর্তীতে আসন্ন দিনে যেন হচ্ছে কি আমরা দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই যে একটা প্রতিজ্ঞাবদ্ধের যে জায়গা, আমি সেই জায়গাটা দেখেছি। যখন মানুষ আমাদেরকে ফল, জল, খাবার এগিয়ে দিয়েছে, আমি এখানে অনেকে হয়তোবা বলতে পারে যে এটা একটা আবেগের বশে মানুষ করেছে, কিন্তু আমার সেটা আবেগ মনে হয়নি। আমার মনে হয়েছে যে মানুষগুলো আসলে চায় যে দেশ সংস্কারের ক্ষেত্রে কিংবা হচ্ছে নতুন একটি বন্দোবস্ত বলেন কিংবা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা চায় যে আমরা একসাথে হাতে হাত রেখে আমরা কাজ করি, একত্রিত হয়ে আমরা কাজ করি, যাতে করে বাংলাদেশে নতুন কিছু আসে। এবং আমার মনে হয়েছে যে মানুষ যখন দূর থেকে ইশারা করছে, যে থামস আপ দেখায়, তারা আমাদেরকে দেখিয়েছেন না তোমরা সঠিক পথে আছো, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। এবং সবচাইতে মানে আবেগঘন ব্যাপার যেটা মনে হয়েছে যে একটু বয়স্ক যারা, যে ধরেন আমাদের দাদা কিংবা নানাদের বয়সী যারা, তারা আমাদেরকে ইশারায় বলেছে আমরা দোয়া করছি, এবং আমাদের মনে হয়েছে এই দোয়াটা আসলে আমাদের শক্তি। এই দোয়াটাই হচ্ছে শক্তি, যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। বয়স ম্যাটার করছে না, লিঙ্গ ম্যাটার করছে না, সবাই আমাদেরকে এইটুকুই জানান দিয়েছে যে তোমরা যদি আমাদেরকে বলতে পারো যে হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বা পুনর্নির্মাণের ক্ষেত্রে তোমরা আমাদের আস্থার জায়গাটাকে হচ্ছে গিয়ে তোমরা ভালোভাবে যত্ন করবে, তাহলে আমরা তোমাদের সাথে আছি। আমরা চাই যে বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে আমরা যেন মানুষের এই যে আস্থা এবং ভরসার জায়গা, তাকে যেন হচ্ছে প্রপারলি আমরা মূল্যায়ন করতে পারি। আমরাও চাই আসলে আপনারা তৃণমূল, বিশেষ করে যারা বাংলাদেশের প্রাণ, যারা প্রান্তিকভাবে ছড়িয়ে আছে, তাদেরকে আপনারা আস্থায় রাখুন। আমি একটু করে ঈদের প্রসঙ্গে আসতে চাই জুবাইরের কাছে। ঈদের যে স্মৃতি, এখন আপনি ততটাও বড় নন, আবার আসলে ততটা ছোট নন। ছোটবেলার ঈদ অথবা ছোটবেলার কোরবানি, বিশেষ করে যে যেমন গরু কেনা, গরুর হাট, মানে ফিল করেন কি? অবভিয়াসলি, ও মাই গড, আমরা যখন হচ্ছে ছোট ছিলাম তখন আমি তো গ্রামে বড় হয়েছি, প্রচুর মানে ছিলাম, দুষ্ট ছিলাম, খেলতে খেলতে যাইতাম না। এখন তো এরকম দুষ্ট না, এখন মোটামুটি না, মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আসলে ওই দুষ্টামি আর থাকে নাই, ফলে এখন মোটামুটি যেটারে সিভিল সিটিজেন বলে ওইটাতেই আছি। কিন্তু আগের ওই সময়টাকে আমি মিস করি, যখন হচ্ছে নানান জায়গায় আমরা হায়ার যাইতাম ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে, তখন হচ্ছে আমরা কোথায় কোরবানির হাট বসতেছে, রোববার এক জায়গায়, সোমবার আরেক জায়গায়, মানে বৃহস্পতিবার আরেক জায়গায় আমরা যাইতাম। ওখানে গিয়ে গরুর দাম জিজ্ঞেস করতাম, অনেক সময় এমন ভাবসাব নিয়ে জিজ্ঞেস করতাম যে আমি কিনতে আসছি, কিন্তু কিনবে গরু এর পরে। কখনো আব্বুদের সাথে যাইতাম একদম যেদিন কিনা হবে ওই দিন। তো এরকম খুব দুর্দান্ত কিছু স্মৃতি আমাদের আছে আর কি। মানে ওই সময় দেখা যাইতে হচ্ছে গরু আনার স্মৃতিটা আমার আব্বারা হচ্ছে এটা আমাদেরকে দিয়ে দিত, চাচারা, যে গরুকে আমরা সামনে ধরে ধরে নিয়ে আসতাম। চিটংয়ের বাসায় জিজ্ঞেস করতো ও ইবা হটিয়া কি দর, আমরা বলতাম এটা এত টাকা, তারপর কমপ্লিমেন্টারি নিতাম, আসলে জিতছি না টুকছি। তখন রাস্তার লোকজন বলছে ও জিততো, ঠিকঠাক জিততো, আর কেউ হয়তো না ও একটু ইয়ে, কিন্তু ঠিক আছে বা আল্লাহর সন্তুষ্টি সেটা বলে না, বেসিক্যালি নেগেটিভটা বলে না, মানে নেগেটিভটা খুব একটা বলে না, খুব একটা চল নাই। হ্যাঁ, ওই চল নাই, বাট এই দুর্দান্ত স্মৃতিগুলো এখন আমরা খুব মিস করি। এবং হচ্ছে এই আর কি, এখন তো আগের মতো আসলে ওইভাবে করা সম্ভব হয় না। আরেকটা জিনিস মিস করি, সেটা হচ্ছে আমার দাদু ইন্তেকাল করেছেন, বছর 4 হয়। তো তখন উনি যেটা করতেন হচ্ছে পুরো পরিবারটাকে আগলে রাখা, পুরো পরিবার না আসলে পুরো পাড়াটাকে, আমাদের পাড়াটাকে কোথায় কার কি দরকার, রাতে পিঠা বানানোর একটা উৎসব, তারপর সকালে মাংসগুলা গোশতগুলা বিতরণ করার একটা উৎসব, দূর দূরান্তে আত্মীয় স্বজন কাকে কাঁচা মাংস দিবে, কাকে রান্না করা মাংস দিবে, তারপর হচ্ছে চামড়াটা ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, কারা গরু কাটতে আসবে, কিভাবে ভাগ বাটোয়ারাগুলো হবে, নলাকে কয়টা পাবে, মগজ কার ভাগে যাবে, এই যে ব্যাপারটা আমার দাদু থাকতে যেভাবে তত্ত্বাবধান করতো, এখনো যে তত্ত্বাবধান হয় না তা না, কিন্তু ওই সময়টাকে আমি মিস করি। আমি একটু ম্যামের কাছে আসতে চাই। ছেলেরা আমরা তো এরকম করে উপভোগ করি, উনি যেটা বলছিলেন যে গরুর বাজারে যাওয়া, পিছনে পিছনে দৌড়ানো, তারপরে অনেক পথে এরকম দুষ্টুমি করা। আপনারা কি করে এনজয় করেন? যেমন আগের দিন আমি দেখেছি যে আমার বোনরা অথবা অন্যরা যে মেহেদি দেয়, অন্যান্য কাজগুলো করে, শেয়ার করতেন যে ঈদের আগের রাত কিভাবে কাটিয়েছেন অথবা কাটাতেন। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে ছোটবেলায় দেখতাম যে মেয়েরা, আপনি যেটা বললেন যে খুব কমন সিনারিও বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আগের দিন রাতে মেহেদি লাগানো বা পরের দিন কোন জামা পরবে সেটা ঠিক করা, বা হচ্ছে তাদের কসমেটিক্স জুয়েলারিগুলো ঠিক করা।
কিন্তু আমার ক্ষেত্রে ছিল একটু ভিন্ন। কেন বলছি, যে আমি তখন পাড়াতে পাড়াতে দৌড়াতাম, যে কাদের গরুটা কেমন হয়েছে, কে ছাগল কিনেছে, ছাগলটা কেমন হয়েছে, পাশের বাড়িতে কয়টা গরু, আমাদের বাড়িতে কয়টা গরু, আমি এগুলো ঘুরে ঘুরে হচ্ছে দেখতাম কারটা সবচেয়ে সুন্দর, কারটা সবচেয়ে সুন্দর, কারটা বড়। তারপর হচ্ছে আমি আবার দেখতাম যে গরুর চোখ কেমন। তো গরুর চোখ আমার কাছে খুব সুন্দর লাগে, সুন্দর একটা ব্যাপার। তো আমি আবার দেখতাম কাদের গরুর চোখটা খুব বেশি সুন্দর, এই ব্যাপারগুলো দেখতাম। আর আগের দিন হচ্ছে আমরা যেটা করতাম, আমরা কাজিনরা অনেক ছিলাম, আমরাও গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করতাম। ঈদের ধরেন 2 দিন কি 1 দিন আগে আমরা গ্রামে চলে যেতাম। তারপর হচ্ছে আমার আবার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল, হয়তো বা আপনাদের কাছে সেটা ফানি লাগতে পারে, টং দোকানে গিয়ে চা খাওয়া। আমার এখনো সেই অভ্যাসটা আছে। সেই গ্রামে আছে, সেটা গ্রামেও আছে। তখন মানে গ্রামে হয়তো বা একটু কনজারভেটিভ মাইন্ডসেট আছে, সবসময় ছিল, হয়তোবা ভবিষ্যতেও থাকবে। তো এই ব্যাপারটা দেখতাম হচ্ছে মানুষ একটু মানে মজার ছলে নিত, যে প্রফেসরের ছোট মেয়ে প্রফেসরের মতো চা খায় টং দোকানে বসে। তো এই জিনিসগুলো আমার ভাল লাগতো, এখনও ভাল লাগে। তবে কিছু ভাই বললো না যে কিছু ব্যাপার থাকে যেগুলো আগে ছিল, যেমন দাদিদের ব্যাপারটা। আমার ক্ষেত্রে আমার জেঠির ব্যাপারটা ছিল, যে তিনি হয়তো বা সব কিছু তত্ত্বাবধান করতো, আমার মা, চাচি, আমার জেঠি সবাই মিলে হচ্ছে, মানে আমার জেঠি সব কিছু দেখিয়ে দিত, মা এবং চাচি মিলে কাজগুলো করতো। দুষ্ট ছিলেন কি, যেমন ইয়ার মতো? জি জি, আমি দুষ্ট, আমি পড়ালেখার জন্য যতটা না বকা খেতাম, মার খেতাম, আমি দুষ্টুমির জন্য আরো বেশি খেতাম মার। মানে কেমন দুষ্টুমি করতেন এরকম? যদি দুষ্টুমি বলতে ছোটবেলায় যে মানে মেয়ে বাচ্চারা বলে একটু শান্ত হবে, কিংবা হচ্ছে মেয়ে বাচ্চাদের থেকে হয়তো বা ছোটবেলা থেকে একটা এক্সপেকটেশন থাকে একটু গোছানো হবে, শান্ত হবে। কিন্তু আমি ছোটবেলা থেকেই এই যে পাড়ায় পাড়ায় দৌড়ানো, রিক্সা চলছে, চলন্ত রিক্সার পেছনে উঠে ঝুলে ঝুলে যাওয়া, কিংবা সিএনজি থেমেছে সিএনজির পেছনে যাওয়া, যখনই চলা শুরু করবে কিছুটা দূর গিয়ে আবার নামা। তারপর ছোটবেলায় একটু দুরন্ত থাকা, তারপর হচ্ছে দেয়াল টপকায়ে যাওয়া, বা হচ্ছে উঁচু উঁচু যে ইটগুলো থাকে, ইট থেকে লাফ দিয়ে নিচে পড়া, এই ধরনের দস্যিপনা আমার সবসময়ই ছিল। মিঠি মিঠি হাসছিলেন, আপনার দুষ্টুমি শুনতে চাই, কি করতেন? আমারগুলো শুরু করলে তো এটা মহাকাব্য হয়ে যাবে। না, আজকে আমরা রাজকাব্য শুনছি। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা যায় তো আমরা সবচাইতে বেশি আসলে বকা খাইতাম, দুপুরে ঘুম যাইতাম না, আব্বু আম্মু হচ্ছে কোনো রকম শোয়াইতো, 10 মিনিট পরে দেখতে হচ্ছে গায়েব। মানে সাঁতার কাটা থেকে শুরু করে ক্রিকেট খেলা থেকে শুরু করে, মানে একটা ঘটনা মনে আছে, একবার হচ্ছে বন্ধু বান্ধবরা এরকম বললো যে মানে আমাদের মানে হালকুল বলে, মানে খালের কোল আর কি, যে নদীর পাড়ে কাঁঠাল আছে, চলো কাঁঠাল নিয়ে আসি, মানে কিরকম মানে চুরি করি, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো আমরা তো বললাম যে না, এটা তো করা যাবে না, যে কেমনে কি না, এটা এরকম। তো বন্ধু বান্ধব তো জানেনি কিরকম হয়, যে না আমরা সংঘবদ্ধ করব, কেউ কিছু মানে মজাটা নেই, মানে আমাদের সবার বাড়িতে কাঁঠাল আছে, কিন্তু ওই ইয়াটা নেওয়ার জন্য আমরা গেলাম। তো যাওয়ার পরে দেখা যাচ্ছে বন্ধু বান্ধবরা কাইটা নিয়ে আসছে, কাঁঠাল টাঠাল এগুলো দৌড়ে দৌড়ে সবাই, আমরা খেয়াল করি না যে হচ্ছে পিছনে আসছে, এটার মালিকও দেখে থাকছে আর কি, যে ওনারা ফলো করে করে যার বাড়িতে রাখা হয়েছে তার বাড়িতে আসছে। তারপর হচ্ছে প্রত্যেকটা গার্জিয়ানকে ডাকা হয়েছে, যে অমুক আমাদের ইয়া থেকে বাসা থেকে এরকম ওনারা কাঁঠাল নিয়ে আসছে। তারপরে এই যে বেদড়ক একটু মায়ের হলো, মানে মায়ের খাওয়া হলো, মানে এটা এই ঘটনাগুলো তখন ছিল আর কি, এটা আমরা মিস করি। মানে দুরন্ত শৈশব থাকে, আমরা সেই শৈশব আসলে সবাই, আমরা দর্শক যারা দেখছেন নিঃসন্দেহে তাদেরও এরকম স্মৃতিগুলো এখনো হয়তো মাথায় ভাসছে, নস্টালজিক। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে সাঁতার কাটার ব্যাপার, মানে নামতাম যে কখন, উঠতাম যে কখন, 2 ঘন্টা 3 ঘন্টা, লাল হয়ে যেত, চোখ লাল দেখে বুঝতো যে আসলে আমরা কতক্ষণ ছিলাম পুকুরে, ঠিক আছে, এই ইস্যুসগুলো ছিল। তারপরে আবার আরেকটা ব্যাপার ছিল হচ্ছে বই পড়ার একটা আমার নেশার মতো ছিল। আমার মনে পড়তেছে এখনো এসএসসি পরীক্ষা চলতেছে, আমি এসএসসি পরীক্ষাতে 4.94 পাইছিলাম। আমার আম্মুর মনে হয় আমি এটা পড়াশোনায় অবহেলা করতেছিলাম বলে, কারণ হচ্ছে এদিকে পরীক্ষা, আমি নিচে হচ্ছে এক ধরনের সিরিজ ছিল যে সাইমন সিরিজ বলতো, আমি হচ্ছে পরীক্ষার পড়া না পেরে আউট পড়াশোনা করতেছি, এই মানে আর এক হচ্ছে জাড়ো দিয়া মায়ের। তো আমার আম্মু এখনো বলে যে তুই প্লাস পাইতি অথবা এটা পাইতি শুধুমাত্র পড়াশোনায় অমনোযোগিতার কারণে। অবশ্য এসএসসিতে পরে ওইটা কভার করা হয়, কিন্তু বইপত্র পড়ারও একটা ব্যাপার স্যাপার ওই সময় ওই আমাদের আসলে তখন নিশ্চয়ই বেশ আপনিও ইয়ে করবেন, আমাদের সময় পাড়ায় লাইব্রেরি ছিল এরকম, এখন তো এটা উঠেই গেছে। মানুষ কিন্তু আমরা যে যেমন ডিভাইসের মধ্যেই আছি, গল্পটা ডিভাইসে দেখছি, গল্পটা শুনছি ডিভাইসে, এরকম। আপনি যদি একটু বলতেন আসলে, যে আমি একদম শৈশব থেকে গিয়ে একটু মাঝামাঝি সময়, কলেজ সময়, ইউনিভার্সিটির সময়টা একটু কেমন কেটেছে আপনার? আমি যেটা ফিল করি বা আমার যেটা মনে হয় একেবারে ব্যক্তিগত একটা অনুভূতি, সেটা হচ্ছে আমার লাইফের বেস্ট সময় খুব সম্ভবত যখন আমি ভার্সিটিতে ভর্তি হই তারপরে শুরু হয়েছে।
কারণ কলেজ লাইফটাতে জাস্ট আমার কলেজ থেকে বাসা, বাসা থেকে কলেজ আর পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম সবসময়। তো ভার্সিটিতে এসেই বলা যায় হচ্ছে আমার আউটলুকটার যে হচ্ছে একটা সীমানা থাকে, সেটা হয়তো বা আরেকটু ব্রডার পার্সপেক্টিভে গিয়েছে। আমি আরেকটু মানে ব্রডার পার্সপেক্টিভে চিন্তা ভাবনা করা শুরু করেছি। আমি শুরু থেকেই ডিবেটিং সোসাইটির সাথে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, তারপর আমার হলের যে হচ্ছে মৈত্রী ডিবেটিং ক্লাব, এদের সাথে ছিলাম, বিভিন্ন কালচারাল যে ক্লাবের সাথে ছিলাম। তো দেখা গেছে এই যে ক্লাবগুলোর সাথে থাকা বা হচ্ছে ডিবেটিং সোসাইটির সাথে থাকা, এগুলো আমাকে যেই জিনিসটার প্রতি সবচাইতে বেশি নক করেছে সেটা হচ্ছে দেশীয় এবং হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্যাল যেই সকল বিষয়গুলো ছিল সেগুলোর প্রতি বেশি নক করেছে। তো দেখা গেছে আমার একাডেমিক পড়ালেখার চাইতে বেশি আমি হয়তো বা অন্যান্য পড়ালেখাগুলো বেশি করেছি। মানে এনসিপির নেত্রী হওয়ার বীজ তখনই বপন হয়েছিল। সেটা আল্লাহই ভালো জানে। তো এর পাশাপাশি যখন আপনারা জানেন যে 2019 সালে ডাকসু ইলেকশন হয়, তো তখন হচ্ছে গিয়ে আমার জীবনের অন্যতম একটা অর্জন যে আমি ডাকসু ইলেকশনে পার্টিসিপেট করি এবং সেখানে আমি সর্বোচ্চ ভোটে হচ্ছে জয়ী হয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই। তো ওই সময়টা থেকেই মোটামুটি শুধুমাত্র পড়ালেখা কিংবা হচ্ছে ডিবেটিং ক্লাবের পড়ালেখা, তারপর হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এসবের বাইরেও আমাকে দেখা গেছে যে দায়িত্ব নেওয়ার যে একটা ব্যাপার সেটার দিকে ঝুঁকতে হয়েছে। তো দেখা গেছে পুরো একটা হলের দায়িত্ব, 700টা মেয়ের দায়িত্ব সব আমার উপর এসে পড়েছে। তো আমার মনে হয়েছে যে জীবনে আসলে পড়ালেখা বলেন, আড্ডা দেওয়া বলেন, ঘোরাফেরা বলেন, একই সাথে দায়িত্ববোধের যে ব্যাপারটা, এই পুরো ফ্লেভারটা আমি পেয়েছি আমার ইউনিভার্সিটি লাইফে। ইউনিভার্সিটি লাইফের মধ্যে যেমন এই একটা দুরন্ত সময়, তখন আর কি প্রেম শব্দ কি এসেছিল কখনো এরকম? লাস্টের দিকে যখন প্রেমের দিকে এসেছে তখন মানে উইদিন সাম ইয়ার্স বিয়ের দিকেই মুভ করেছে। নাও আই এম ম্যারিড। আপনাকে অফার করেছিল মানে ক্লাসমেট কেউ না? এটা না, ক্লাসমেট না, সে আমাদের সিনিয়র, আমার ভার্সিটিরই। সেও আবার ফুটবল ফ্যান, আমিও ফুটবল ফ্যান। তো আমাদের সাপোর্ট করতেন? আমি সবসময় আর্জেন্টিনা এবং বার্সা। ওয়েলকাম আপনাকে। আমি জানি না ব্রাজিল সাপোর্টার আছে কিনা। আমাদের ইন্টারেস্টের জায়গাটা মিলে যাওয়াতে দেখা গেছে কথা হতে হতে ভালো লাগা, সেখান থেকে একটা মানে পরিণয়। এটা আসলে এটা মানুষের জীবনের একটা মানে অবিচ্ছেদ্য অংশ বলা যায় আর কি। যদিও এটিকে অনেকভাবে নেতিবাচক হিসেবে দেখা হয় এবং সেটার কারণও আছে নানা দিক থেকে। আমি এবার যে আপনার প্রস্তুতি একটু অনেক প্রস্তুতি নিয়েছেন, একটু শুনতে চাই। প্রস্তুতির তো ব্যাপার না আসলে। আমরা আপনি নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। নার্ভাসও না, মিথ্যা বললে ধরা খাবেন। মিথ্যা বললে ধরা খাবেন। কিন্তু আমরা হচ্ছে আসলে এইচএসসি পরীক্ষার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এক ধরনের একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যায়। আপনারা জানেন এই সময় এগুলা মানে শুনলে আপনারা মানে কানেক্ট করতে পারেন কিনা। আমরা যারা ক্যাম্পাসে ঢুকেছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ছিল বাংলাদেশের সবচাইতে ক্রুয়েল খুনে বাহিনী আর কি। দেখা যায় তো কোনো বান্ধবীর পোস্টে কেউ একজন হা দিছে, এটা নিয়ে বিশাল মারামারি, খুন হওয়ার মতো ঘটনার ব্যাপারগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটতো। তো ফলে আমাদের ফার্স্ট ডে 1 থেকে হচ্ছে সিকিউরিটি কনসার্ন ছিল। তারপর আমাদের বগিভিত্তিক এক ধরনের পলিটিক্স ছিল, যে একাকার একটা বগির, রেলের একটা বগির একটা নাম, এবং এগুলো ছাত্রলীগ কন্ট্রোল করতো। মহিউদ্দিন গ্রুপ নাহলে হচ্ছে আজম নাসির গ্রুপ, ঠিক আছে। এবং হচ্ছে এখানে পোলাপান কেউ যদি সরকারের বিরোধিতা করে, ওই সরকার তো বৈধ সরকার অবশ্যই ছিল না, তাইলে হচ্ছে তারা নানানভাবে ডিস্টার্ব করা হইতো, টর্চার করা হইতো। এর একাডেমিক লাইফ আতঙ্কের একটা সময় গেছে, আতঙ্কের একদম শেষ নাই। ইভেন হচ্ছে তাকে বন্ধু বান্ধবের সামনে খুব নাজেহাল করা হইতো, তার বান্ধবীর সামনে নাজেহাল করা হইতো। এই ধরনের ঘটনাগুলো তখন র্যান্ডম ঘটতো। শুধু আমরা না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন ভাবতেছিল, একটা স্কেপিং রুট খুঁজতেছিল যে আসলে কিভাবে এর থেকে পরিত্রাণ সম্ভব। তো এটার একটা অংশ হিসেবে ধরেন আমরা এমন ভাষায় লেখালেখি করতাম, অনেকে বলতে হচ্ছে এটা একটা পণ্ডিতি ভাষা কিনা। আমার একটা ক্লেম হচ্ছে যে এক ধরনের আমরা গদ্য ভাষাও আবিষ্কার করে ফেলছিলাম তখন, যেটার ভিতর দিয়ে আমরা আসলে ছাত্রলীগের এক ধরনের লেখার ন্যারেটিভ ছিল, একটা লেখার চল ছিল, যে জয় বাংলা ইত্যাদি ইত্যাদি এগুলো মিলাই ওই বাঙালি জাতীয়তাবাদের একটা প্রভাব। আর আমরা হচ্ছে এমনভাবে আমাদের কথাগুলো বলতে হইতো ঘুরাই পেঁচাই। ছাত্রলীগের পোলাপান আমাদের যারা বন্ধু বান্ধব ছিল, পরে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করতে হয়তো, তারাও এই মানে জ্ঞানের কথা বলতেছে, এগুলো বাদ। কিন্তু আমরা করতেছি সরকারের সমালোচনা, হ্যাঁ আমরা করতেছি সরকারের সমালোচনা, কিন্তু যখন একটু গদ্য দিয়া ধরেন কারো কার্য নিয়ে কথাগুলো বলতাম, ওরা ইন্টারেস্ট হারাই ফেলতো। দেখা যায় তো ওরা বাইনারি চিন্তা করতো
ডিরেক্ট সরকারের পক্ষে না বিপক্ষে। যখন দেখা যেত যে গদ্যের কারি কৌশল তারা বুঝতেছে না, বেশিরভাগই তো পড়াশোনা করে না, তখন দেখা যেত তারা আগ্রহ হারায় ফেলতো। তো ফলে এক ধরনের আমরা স্কেপিং রুট পাইছিলাম যে আমরা লিখতে পারতেছি ওপেনলি, তারা আমাদেরকে থ্রেট মনে করতেছে না। তো এই করতে করতে দেখা গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি একটা অর্গানাইজেশন দাঁড় করা, এটার নাম ছিল বিদর্ভনগর। আমাদের প্ল্যান ছিল যে যারা যারা পিএইচডি হোল্ডার আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যারা যারা বড় স্কলার আছেন, ওনাদের স্কলারিং যে অ্যাচিভমেন্ট ওটা সম্পর্কে তো জনগণ জানে না, অথচ জনগণের কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশন ছিল ওখানে। তো আমরা চিন্তা করছিলাম যে ওনাদের ভিডিও লেকচারগুলো আমরা কালেক্ট করব। আমরা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মাধ্যমে আর রাজেশ স্যার থেকে শুরু করে অনেকগুলা স্যারকে দিয়ে আমরা আসলে বেশ কিছু প্রোগ্রাম হ্যান্ডেলিং করি। পরে দেখা যাচ্ছে যে আসলে শুধুমাত্র এটা করলে হচ্ছে না, তখন আমরা আবার আমরা চিন্তা করলাম যে একটু কাগজে কিছু একটা করি। দেন তখন আমরা আরেকটা প্ল্যাটফর্ম সামনে আনলাম, সেটা হচ্ছে বাহাস। বাহাস মানে হচ্ছে ধরেন তর্ক, আমরা এটা হচ্ছে ধরেন ব্রিটিশ হেজিমনির যে ব্যাপার ওটার বিরুদ্ধে করতে গিয়ে আমরা দেখলাম যে ব্রিটিশ পিরিয়ডের আগে উপমহাদেশে এক ধরনের তর্কের চল ছিল, বাহাসের চল ছিল, বাজার কেন্দ্রিক জায়গাগুলোতে এগুলো হতো। যেমন দেখা যাইতে যে ধরেন আমি নিয়ত কোথায় বাঁধবো, ধরেন নামাজের নিয়ত কোথায় বাঁধবো, এটা নিয়ে তর্ক হবে। এক পক্ষ বলবে যে আমি এখানে বাঁধবো, আর পক্ষ এখানে। এগুলো নিয়ে শাস্ত্রীয় ডিবেট হবে। কোরআন থেকে কেউ হচ্ছে দলিল দিবে, ফিক থেকে দলিল দিবে, হাদিস থেকে দলিল দিবে, আরেক পক্ষ দিবে। একজন হচ্ছে কাজীর মতো থাকতেন, উনি বিচার করে দিতেন। আমরা দেখলাম যে প্রাক ব্রিটিশ সময় এই ধরনের চর্চা ছিল, গণতান্ত্রিক চর্চা। এখান থেকে আমরা এই ধরনের নামটা ধার করলাম। তারপর আমরা বললাম যে হচ্ছে সেমি একাডেমিক বাহাস নামে এটার বেশ কিছু সংখ্যা আমরা প্রকাশ করছি এবং করেছি। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা বই আমরা বের করেছি, লাল জুলাই। তো আমি যেটা বলতে চাইলাম, আপনি বললেন না প্রেম প্রীতি ইত্যাদি ইত্যাদি, এগুলো করার আসলে আমরা ওইভাবে সময় পাই নাই। আমরা এইগুলো নিয়ে এত বিজি ছিলাম, আপনি বললে অবাক হবেন যে ধরেন আমরা বাহাসের প্রথম সংখ্যা যখন করতেছি তখন হচ্ছে ওই যে মাহফুজ, যে এখন বর্তমানে তথ্য মন্ত্রণালয়ে আছেন, মাহফুজ আবদুল্লাহ হচ্ছে তার একটা ছোট ভাইকে পাঠাইছেন। তাদের একটা ছিল ম্যাগাজিন রণপা নিয়ে, যে বললো যে হচ্ছে এটা মাহফুজ ভাই পাঠাইছে। আমি তো মাহফুজকে আমরা ফেসবুকে চিনি, আমাদের 1 বছর জুনিয়র, ফ্রেন্ডলি সম্পর্ক হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। মানে আপনারা এটা এই জন্য বললাম যে পুরো বাংলাদেশে এক ধরনের যারা ইন্টেলেকচুয়ালিটি চর্চা করতেছিল, তখন বাকশাল বিরোধী একটা পজিশনে ছিল, ক্রিয়েটিভিটি চর্চা করতেছিল, তাদের ভিতরে এক ধরনের কানেকশন ছিল। এই কানেকশনটা কোনো ধরনের অর্গানাইজেশনাল ফর্মে না, কিন্তু সামহাউ উই ফিল কানেক্টেড। এইভাবে আমাদের এটা আসলে সময় একটা মানে বৈরী সময়ের মধ্যে গেছেন, যে কারণে হয়তো ভিতরে ছিল, অথবা হচ্ছে আমরা ধরে নিলাম ভাই কিন্তু টেকনিক্যালি এড়িয়ে গেছে। না, আমি এড়িয়ে চাই নাই। আজকেও যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে বলি যে জুলাই, আমরা কখনোই জুলাইকে হারিয়ে যেতে দেব না। আমরা যেখানে প্রাসঙ্গিক হবে সেখানেই জুলাইকে আনবো, এবং জুলাই হচ্ছে আমাদের আগামী দিনের যে নতুন যাত্রার প্রধান এবং প্রথম হচ্ছে সত্য। আমি জুলাই বিপ্লবের বিশ্ববিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সবশেষ কথাগুলো শুনতে চাই বিস্মা ম্যাম আপনার কাছ থেকে, যে আপনি এনসিপিতে একটা নেতৃত্বস্থানীয় আছেন, আপনি যদিও চট্টগ্রামের সন্তান, কিন্তু আপনি আজকে জাতীয় রাজনীতিতে এনসিপির নেতৃত্ব দিচ্ছেন। আমি এনসিপি এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনার স্বপ্ন এবং আসলে আমরা কোথায় যেতে চাই। আমরা তো জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে বলছি, যখন আমাদের জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে বলছি যে আমরা বাংলাদেশে আসলে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই। অর্থাৎ যেখানে হচ্ছে বর্তমানে যে ফ্যাসিবাদী একটা রেজিম আমরা দেখেছি, আমাদের যেটা কিনা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যার হচ্ছে বিলোপ সাধন করতে পেরেছি, বিলোপ সাধন বলবো না, আমরা জাস্ট একজন ফ্যাসিবাদী সরকারকে সরাতে পেরেছি। কিন্তু ফ্যাসিবাদী যে সিস্টেম, ওই সিস্টেমটা এখন পর্যন্ত কিন্তু বিলুপ্ত হয়নি। আমরা চাই এই ফ্যাসিবাদী সিস্টেমটার বিলুপ্তি ঘটুক। আমরা চাই এক্সিস্টিং যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা বুঝুক যে জনগণ আসলে কি চায়, পাবলিক ডিমান্ডটা কি, পাবলিক পালসটা কি। মানুষের হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের চাওয়া খুবই সরল। মানুষের চাওয়াটা কি, যে তাদের যে মৌলিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই জিনিসগুলো যদি তারা প্রপারলি পায়, বাংলাদেশের মানুষের আসলে আর কোনো চাহিদা নেই। কিন্তু দেখা গেছে ফ্যাসিবাদী সিস্টেমটা হচ্ছে যেভাবে রান করানো হয়, এই মৌলিক চাহিদাগুলোই কিন্তু জনগণের জন্য নিশ্চিত করা যায় না। আমরা চাই, জাতীয় নাগরিক পার্টি এটাই চায় যে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো হচ্ছে নিশ্চিত হোক, নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা চাই প্রত্যেকটা রাষ্ট্রীয় যে সকল সংস্থাগুলো আছে সেগুলো স্বতন্ত্রভাবে পরিচালিত হবে। কোনো দলের ম্যান্ডেট নিয়ে যেই কোনো আইন রক্ষা বাহিনী তারা হচ্ছে গিয়ে নিজেদেরকে পরিচালিত করবে না। আসন্ন দিনগুলোতে এনসিপি চায় যে বাংলাদেশের ক্ষমতা থাকবে জনগণের হাতে,
জনগণই হবে ক্ষমতার একমাত্র উৎস এবং জনগণের ম্যান্ডেট এবং পাবলিক পালস বুঝে সামনের দিনগুলোতে রাজনৈতিক যে সকল সিদ্ধান্তগুলো সেগুলো গৃহীত হবে। একই সাথে দেশ কিভাবে পরিচালিত হবে সেটাও জনগণের ম্যান্ডেট এবং পাবলিক পালস বুঝে যেন হচ্ছে পলিসিগুলো নির্ধারণ করা আপনার হয়। আকাঙ্ক্ষা অনেক পরিষ্কার। আমি সবশেষে একটু করে জুবাইরের কাছ থেকে শুনে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি দিতে চাই। যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে যে মানুষ স্বপ্ন দেখছে, আপনাদের উপরে সেই স্বপ্নের দায় তুলে দিয়েছে নতুন প্রজন্ম জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। আপনার কাছে কি মনে হয় সেটি অ্যাচিভ করা আপনাদের পক্ষে সম্ভব, অথবা আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষে সম্ভব? কিছু বছর আগে একটা বই প্রকাশিত হয়েছে, হোয়াই নেশনস ফেল, কেন জাতিরাষ্ট্রগুলো ফেল করে, এই ধরনের একটা দিয়ে। তো ও দুজন রাইটার ছিলেন, ওনারা হচ্ছেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশকে গবেষণা করে দেখতেছেন যে অমুক দেশ সিঙ্গাপুর সফল কেন, তারপরে হচ্ছে মেক্সিকোর মতো দেশগুলো বিফল কেন, আমেরিকা সফল কেন, ইউরোপ সফল কেন। তো অনেকগুলো কেস স্টাডি করার ভিতর দিয়ে ওনারা একটা ডিসিশন আসছেন যে সমস্ত রাষ্ট্রগুলো তাদের ভিতর ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে পারছেন, যে প্রতিষ্ঠানের যেটা কাজ করার ওইটা করতে পারছে, তারা স্টাবলিশ করতে পারছে, ওই দেশগুলোর সফল হওয়ার সক্ষমতা বেশি। পুলিশের কাজ করবে, দুর্নীতি দমন কমিশন কাজ করবে, হ্যাঁ সচিবালয়ের কাজ করবে, বিচার বিভাগের কাজ করবে, যার যেটা করার ওইটা করবে এবং ওইটাতে সে শক্তিশালী হবে। এখন আপনি আসেন, ধরেন আজকের বড় পলিটিক্যাল পার্টিগুলো বলতেছে যে নির্বাচন দেন, নির্বাচন দিলে অ্যাজ ইফ সবকিছু সমাধান হয়ে যাবে। ধরেন আমরা ধরলাম যে কালকে নির্বাচন দিলাম, বিএনপি ক্ষমতায় আসলো, অথবা জামাত ইসলামের ক্ষমতায় আসলো, অথবা গণসংহতি ক্ষমতায় আসলো, যে কোনো একটা পার্টির ক্ষমতায় আসলো, বাংলাদেশের মানুষকে চেঞ্জ হয়ে যাবে? বাংলাদেশের প্রত্যেকটা স্টেট অর্গানাইজেশন আছে সবগুলোকে চেঞ্জ হয়ে যাবে? বাংলাদেশের বিচার বিভাগকে চেঞ্জ হয়ে যাবে? আমলাতন্ত্রকে চেঞ্জ হয়ে যাবে? কিছুই তো চেঞ্জ হবে না। তাইলে আমরা কিভাবে বুঝবো যে ইলেকশন করার ভিতর দিয়ে একটা পার্টি যদি ক্ষমতায় আসে সব কিছু চেঞ্জ হয়ে যাবে? এই জন্য আমরা বলতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ছাড় দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে, আমাদের চাওয়ার আছে। ওনাদেরকে এই দেশটাতে যে অর্গানাইজেশনগুলা আগের নির্বাচিত সরকারগুলো ঠিকঠাক করতে পারে নাই, এটা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট, সরাসরি পিপলের ম্যান্ডেট নিয়ে আসে, ফলে ওনাদের উপরে এই দায় বর্তাইছে যে হচ্ছে ওনারা ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করবেন। কেন এই দায় বর্তাইছে? যেমন ধরেন আপনি যখন ভোট দেন, ভোট দিলে দেখা যায় আমার এলাকা ধরেন সাতকানিয়া একটা প্রার্থী পাইছে 15,000 ভোট, আর একটা প্রার্থী পাইছে 49,000 ভোট। যে 15,000 পাইছে সে জয়ী হয়েছে, তাহলে বাকি 49,000-এর কোনো ধরনের কি করা হয় নাই, হিসাব কাউন্ট করা হয় নাই। আপনি আবার পুরো বাংলাদেশে যান, ধরেন এটা আপনি বিএনপি আওয়ামী লীগের মতো করে হিসাব করেন, ধরেন পুরো বাংলাদেশে সব জায়গায় এই 50,000 49,000 1000 ভোটে যারা জয়ী হয়ে আসছে তারাই নেতৃত্ব দিচ্ছে। তাহলে যে বাকি অর্ধেক জনগণের যে ভোটিং রাইটস অথবা যে তাদের যে চাওয়া পাওয়ার ব্যাপার, এটাকে কি কেউ মানে আইডেন্টিফাই করতে পারে না। এটার জন্য আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলতেছি, এটা অন্য আলাপ। কিন্তু ইউনূস গভর্নমেন্ট কীভাবে ক্ষমতায় আসছে? পুরো বাংলাদেশের সবগুলা মানুষের ম্যান্ডেট সহকারে একজন প্রাইম মিনিস্টার পালাইছে দেশ থেকে। ইউনূস গভর্নমেন্ট আমরা এনে বসাইছি, ইউনূস নিজ থেকে চাই নাই কিন্তু যে আমাকে বসাও, আমি প্রার্থী, আমি প্রজাপতি মার্কা বলছে, কারো কিছু বলা নাই। তারা আমরা আমাদের দরকার আনছি, যেহেতু আমরা তারা আমাদের দরকার আনছি, সে যদি চাইও এই মুহূর্তে নির্বাচন দিক, আমরা এটার বিরোধিতা করব। কেন আমরা বিরোধিতা করব? একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাকে আমরা এখানে বসাইছি। কেউ যাতে ইচ্ছা হইলে সংশোধন করতে না পারে, কেউ যাতে বিচার বিভাগের প্রধানকে ডিজিএফআই প্রধান অথবা ডিজিএফআই দিয়া ম্যাসাকার চালাইতে না পারে, বিচার বিভাগের প্রধানের অন্য দেশে পালায় যাইতে বাধ্য হতে না হয়, কেউ যাতে দেশ থেকে কোটি কোটি ডলার পাচার করতে না পারে, বাংলাদেশে যাতে বেকারত্বের এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট না হয়, এই ইস্যুসগুলো যদি উনি সলভ করতে না পারে অথবা সলিউশন পথে আগাইতে না পারে, এই নির্বাচন দিলে তো আমরা সবার আগে বিরোধিতা করব। তো ফলে ওই জায়গায় আমরা যখন চট্টগ্রামে সফর দিচ্ছি অথবা যেখানে যাই, লোকজন আমাদের মাথার উপর হাত দেয়, হাত দিয়ে বলে যে বাবা দেখ, বাংলাদেশের গত পলিটিক্যাল পার্টিগুলো দীর্ঘদিনের জার্নি ছিল, তারা এই ধরনের একটা ফেসিস্ট রেজিমকে হটাইতে পারে নাই, তোমরা পারছো, যেহেতু তোমরা পারছো এই দেশটা গঠন করার, এটা তোমাদের জন্য সর্বোচ্চ সুযোগ। আমরা এরকম না যে আমরা এর পরের বছর আবার আন্দোলনে নামবো, এর পরের বছর আরেকজনের বিরুদ্ধে আন্দোলনে নামবো। জনগণ তো এটা ডিউটি নাই যে 1 বছর পর সে আন্দোলন করবে ভোটিং রাইটসের জন্য। বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে, ধরেন ছাত্ররা, আপনি আজকে বুয়েটে যান, ঢাকা ইউনিভার্সিটি যান, জিজ্ঞেস করেন একটা যে কোনো র্যান্ডম স্টুডেন্টকে, দেখবেন তার স্বপ্ন হচ্ছে ইউরোপে যাওয়া। কেন? কারণ হচ্ছে ওখানে সে একটা সুন্দর সিস্টেম পায়। তাহলে কেন আমার দেশটাকে আমি একটা সুন্দর সিস্টেম করে তৈরি করব না? ইউনূস গভর্নমেন্ট যদি এই জায়গায় ফেইলড হয়, তাহলে আমরা আর কার উপর ভরসা রাখবো? ফলে আমরা মনে করি বা এনসিপি মনে করে আমরা
যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা আমরা বলতে চাচ্ছি, এটা হচ্ছে এই সময়ের সবচাইতে বড় স্লোগান। জুলাই গণ অভ্যুত্থানের পরে ইনস্টিটিউশন মেক করার সবচাইতে বড় স্লোগান হচ্ছে এটা। এবং আমরা যখন মানুষের দোরগোড়ায় যাচ্ছি, মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, মানুষ বলতেছে এটাই হওয়ার কথা, তোমরা এটার জন্য চালিয়ে যাও। এবং নিঃসন্দেহে আপনারা ফেল হবেন না সেই অবভিয়াসলি। হ্যাঁ, ওই জায়গা থেকে আমরা মনে করতেছি যেখানে ফেল্ড ইজ জাস্ট এ লাক্সারি। আমরা এই লাক্সারি হোল্ডই করতে পারি না, এত লাক্সারি আমাদের নাই যে আমরা ফেইল্ড হবে এটা কল্পনাই করতে পারতেছি। যেভাবে হোক সেকেন্ড রিপাবলিক আমাদের কায়েম করতে হবে, যেভাবে হোক ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষের যাতে আর কখনো রাস্তায় নামতে না হয়, এটা আমরা কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনার সেই প্রত্যয় নিঃসন্দেহে যারা আগুয়ান আছেন আপনাদের সাথে সারথি, তারা সেটি বয়ে নিয়ে যাবেন। আপনাদের দুজনকে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী দিনে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে বলতে চাই, আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই একটি দায় এবং দরদের সমাজ। আল্লাহ হাফেজ।